নমস্কার, সমস্ত শ্রোতা বন্ধুকে আমার প্রচেষ্টায় স্বাগত। আজ নিয়ে এসেছি সুবোধ ঘোষের লেখা গল্প বৈপিত্রিক। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা পাশে থাকলে তবেই তো আমার প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারব। শুরু করছি বৈপিত্রিক। পরিচিতা মহিলারা প্রায়ই আসেন এবং আত্মীয়রা খুব কমই আসেন। অনেকক্ষণ ধরে অনেক আলাপের পর তারা মুক্তিময়ীকে আজও একটি সান্ত্বনার কথা জানিয়ে চলে যান। তবু আপনি একরকম ভালোই আছেন। মুক্তিময়ী বলেন, একরকম ভালো আছি ঠিকই, শুধু দুঃখ এই যে তিনি আগে চলে গেলেন। আজ বেশ শান্তভাবে এই কথাটা বলতে পারছে মুক্তিময়ী, কিন্তু 2 বছর আগে এই দুঃখ সহ্য করবার কল্পনাকেও সহ্য করতে পারেননি। ভবতোষ ঘোষ যেদিন মারা গেলেন সেদিন মুক্তিময়ীর মনের অবস্থা দেখে এইসব মহিলারা এবং আত্মীয়রাও বিশ্বাস করতে পারেননি যে এই বৈধব্যের বেদনা সহ্য করে আবার শান্ত ও সুস্থ হতে পারবেন মুক্তিময়ী। প্রায় 2 দিন জ্ঞান হারিয়ে একটা শোকাক্রান্ত ছিন্ন ভিন্ন মূর্তি নিয়ে এই বাড়ির মেঝের উপর পড়েছিলেন মুক্তিময়ী। মুক্তিময়ীর 2 ছেলে সঞ্জীব আর অজয় মুক্তিময়ীর 2 হাত ধরে যখন চেঁচিয়ে কেঁদে উঠেছিল, তখন আস্তে আস্তে হারানো জ্ঞান ফিরে পেয়েছিলেন। 2 ভাইয়ের সেই কান্নার শব্দ বোধহয় মুক্তিময়ীর বৈধব্যের জ্বালাকেও বিচলিত করেছিল। সঞ্জীব আর অজয় 2 ছেলের গলা জড়িয়ে ধরে বুকের কাছে টেনে অনেকক্ষণ বসেছিলেন মুক্তিময়ী, তারপর শান্ত হয়েছিলেন। এইসব পরিচিতা মহিলা এবং আত্মীয়রাও জানতেন যে মুক্তিময়ীর জীবনের এই শোক প্রথম বৈধব্যের শোক নয়, দ্বিতীয়বার বিধবা হলেন মুক্তিময়ী। মুক্তিময়ীর মনে বড় আশা ছিল এবং বোধহয় বিশ্বাসও করতেন যে এইবার তার আর অদৃষ্টটা করুণাহীন হবে না, তিনি নিজেই আগে যাবেন। কিন্তু শেষ পর্যন্ত অদৃষ্টের অকরুণাই সত্য হয়ে উঠল এবং তাই বোধহয় 55 বছর বয়সের এই কপালটাকে মেঝের উপর লুটিয়ে দিয়ে তার অদৃষ্টকেই ধিক্কার দিয়েছিলেন। পরিচিতা মহিলারা এবং আত্মীয়রা সান্ত্বনা দিতে দিতে মনে মনে একটু বিস্মিতও হয়েছিলেন। এই দুঃখটা যে মুক্তিময়ীর জীবনে প্রথম অভিজ্ঞতা তা নয়, 25 বছরের বেশি হবে বোধহয়। এই রকমই একটা দুঃখের আঘাত মুক্তিময়ীকে সহ্য করতে হয়েছিল। মুক্তিময়ীর বয়স তখন 25 বছরের মতোই ছিল। আজকের এই সঞ্জীবের বয়স তখন 3 বছর। সঞ্জীবের বাবা দীনেশ দত্তের বয়সও তখন 30 বছর। যুবক স্বামীর অকাল মৃত্যু সেই দিন মুক্তিময়ীকে অকালে বিধবার সাজে সাজিয়ে দিয়েছিল। সেই শোক সহ্য করতে এবং শান্ত হতে পেরেছিলেন সেদিনের মুক্তিময়ী। প্রথম স্বামী দীনেশ দত্তের মৃত্যুর মাত্র 2 বছর পরে ভবতোষ ঘোষের সঙ্গে মুক্তিময়ীর বিয়ে যেদিন হয়ে গেল, সেই দিনও পরিচিতা মহিলারা আর আত্মীয়রা বিস্মিত হননি। ভালোই তো, শোক ভুলে গিয়ে আর শান্ত হয়ে আবার একটা ভালোবাসার জীবন স্বীকার করে নিল মুক্তিময়ী। এরকম না হলেই বোধহয় ব্যাপারটা আরও বেশি দুঃখের হতো। এইসব পরিচিতা মহিলা এবং আত্মীয়রাও দেখে নিশ্চিন্ত হয়েছিলেন মুক্তিময়ীর প্রথম স্বামীর ভালোবাসার দান সেই ছোট্ট সঞ্জীব ও মুক্তিময়ীর দ্বিতীয় বিবাহিত জীবনে কোনো সমস্যা হয়ে উঠল না। দ্বিতীয় স্বামী ভবতোষ ঘোষ 5 বছর বয়সের সঞ্জীবকে আদর করে কোলে তুলে নিলেন এবং অপরিচিত কোনো ব্যক্তির পক্ষে বোঝবার সাধ্যও ছিল না যে এই সঞ্জীব ঘোষ ভবতোষ ঘোষের নিজের ছেলে নয়। সঞ্জীব দত্ত, সান অফ লেট দীনেশ দত্ত। এই পরিচয় শুধু সঞ্জীবের স্কুলের নাম ভর্তির রেজিস্টারেই লেখা রইল, কিন্তু লোকের চোখে কোনো সন্দেহ রইল না যে ভবতোষ ঘোষ বাপেরই স্নেহ মমতা আর আগ্রহ নিয়ে সঞ্জীবকে মানুষ করে তুলেছেন। হৃদয়ের বিচারে ভবতোষ ঘোষই যে সঞ্জীবের বাপ, এ সত্য অস্বীকার করবার উপায় ছিল না।
আর একটা সমস্যা যেটা মুক্তিময়ী আর ভবতোষ ঘোষ এবং এইসব পরিচিত মহিলা এবং আত্মীয়রা আশঙ্কা করে একটু চিন্তিত হয়েছিলেন, সেই সমস্যাটাও দেখা দিল না। ভবতোষ ঘোষ আর মুক্তিময়ীর ভালোবাসার জীবন যখন একটি সন্তান উপহার পেয়ে হেসে উঠল, তখন সেই হাসির আড়ালে একটা প্রশ্ন ছিল, ভাইকে হিংসে করবে না তো সঞ্জীব? এক মায়ের পেটের পিঠাপিঠি দুই ভাই শিশুকালে পরস্পরকে যে হিংসে করে, সেরকম হিংসে থাকুক না সঞ্জীব আর অজয়ের মনে, কিন্তু তার চেয়ে বেশি এবং অন্য রকমের অদ্ভুত কোনো হিংসে দেখা দেবে না তো? এই সব পরিচিতা মহিলা এবং আত্মীয়রাই দেখে খুশি হয়ে গেলেন এবং মুক্তিময়ী ও ভবতোষ ঘোষের দৃষ্টিও যেন একটা গৌরবের অনুভব পেয়ে ধন্য হয়ে গেল। 7 বছর বয়সের সঞ্জীব কী অদ্ভুত আগ্রহে চঞ্চল হয়ে ভাই ভাই বলে ছুটে আসে, আর 1 বছর বয়সের অজয়কে বুকের উপর সাপটে ধরে নিয়ে টলমলো করে হাঁটে। আবার চিন্তিত হয়েছিলেন এইসব পরিচিতা মহিলা এবং আত্মীয়রা। আজ নহে দুজনে নেহাতি দুটি শিশু, কিন্তু বড় হবে যখন, তখন তখন কি আর ভাই ভাই ভাব থাকবে? সঞ্জীব দত্ত কি অজয় ঘোষকে আপন ভাই বলে মনে প্রাণে মেনে নিতে পারবে, এবং অজয়ও কি পারবে? এই আশঙ্কাটাও মিথ্যে হয়ে গেল। এইসব পরিচিতা মহিলা এবং আত্মীয়রাই বিস্মিত হয়ে দেখলেন এবং খুশিও হলেন বোধহয়। এগিয়ে এসেছে অজয়ের পরীক্ষা। দিন ও রাতের মধ্যে প্রায় 18 ঘন্টা অজয়কে পড়ায় সঞ্জীব। লজ্জার কথা, আমার পক্ষে ভয়ঙ্কর লজ্জার কথা হবে বাবা, যদি অজয় ফেল করে। সঞ্জীবের মনের এই উদ্বেগ দেখে ভবতোষ আর মুক্তিময়ীর মন যেন একটা গর্বের আনন্দে হেসে ওঠে। পৃথিবীর কোনো দুই ভাইও কি এর চেয়ে বেশি ভাই ভাই হতে পারে? অথচ আজ তো এই দুই ভাই দুটি শিশু নয়, দুটি শিশু মনের মানুষও নয়, এবং ছেলে মানুষই খেলার আনন্দের দুই সঙ্গীও নয়। দুজনেই বড় হয়েছে। সঞ্জীবের বয়স 22 এবং অজয়ের বয়স 16। ওরা কি ওদের দুই জীবনের সব মিলের মধ্যে একটি অমিলের কথা জানে না? সঞ্জীব দত্ত আর অজয় ঘোষ, দুই ভাইয়ের এই দুইটি নামের মধ্যে কেন একটা পরিচয়ের অমিল থেকে গিয়েছে? এই প্রশ্নের উত্তর ওরা পেয়ে গিয়েছে। বড় হয়েছে দুজনে, সবই বুঝতে পেরেছে। দুজনের ভাই ভাই মনটার উপর সে উপলব্ধির একটা টোকাও পড়ল না যেন। আঘাত তো দূরে থাকুক, আর ভাবনা করবার কি আছে? কিন্তু আবার ভেবেছিলেন এসব পরিচিতা মহিলা এবং আত্মীয়রা, ভবতোষ ঘোষের সম্পত্তি কি সঞ্জীব আর অজয়ের এই ভাই ভাই ভাবের আনন্দ ছিন্ন ভিন্ন করে দেবে না? ভবতোষ যেদিন আর থাকবে না, সেদিনও কি দুজনের মনে ঠিক এই রকমই ভাই ভাই ভাবের জোরটুকু থাকবে? কিন্তু এই সমস্যাও দেখা দিল না। ভবতোষ ঘোষ তার সব বাড়ি, বাগান, শেয়ার আর নগদ টাকা একেবারে চুলচেরা সমান ভাগে ভাগ করে তার 1 ভাগ সঞ্জীবের নামে উইল করে রেখেছিলেন। ভবতোষ ঘোষের মৃত্যুর পর এই তথ্য যেদিন জানলেন এসব পরিচিতা মহিলা ও আত্মীয়রা, সেদিন তারা সবচেয়ে বিস্মিত হয়ে ভাবনা করাই ছেড়ে দিলেন। না, আর কোনো সমস্যাই দেখা দিল না, দেখা দেবেও না। তাই মুক্তিময়ী বলেন, একরকম ভালোই আছি। দুই ছেলে নিয়ে একরকম নিশ্চিন্ত মনেই জীবনের সন্ধ্যাকালের মুহূর্তগুলি পার করে দিচ্ছেন। শুধু দুঃখ এই যে উনি আগে চলে গেলেন, এবং এই দুঃখটাও শান্ত চিত্তে সহ্য করবার মতো শক্তি কেমন করে আর কেন পেয়ে গেলেন তিনি, তাও বুঝতে পারেন। সঞ্জীব আর অজয়, তার দুই ভিন্ন জীবনের দুই ছেলে আজ দুটি আপন ভাই হয়ে গিয়েছে। এইবার নিজেও পরিপূর্ণ প্রশান্তি ও নির্ভাবনায় আনন্দ নিয়ে চোখ বুজতে পারবেন। এইসব পরিচিতা মহিলা এবং আত্মীয়রা আবার একদিন একটা ভাবনায় পড়লেন, কারণ মুক্তিময়ী কথায় কথায় হঠাৎ ফুঁপিয়ে উঠে আর চোখ মুছে একটা নতুন কথা বলে উঠলেন, না, মোটেই ভালো নেই, একটুও ভালো লাগছে না। শেষ পর্যন্ত ভগবান আমাকে শাস্তি দেবেন বলেই মনে হচ্ছে। নিশ্চিন্ত মনে মরবার সৌভাগ্য আর হলো না। 55 বছর বয়সের বিধবা,
মাত্র 2 বছর আগে যার স্বামী বিগত হয়েছেন, কিন্তু 2 ছেলেকে একসঙ্গে বুকে জড়িয়ে ধরে স্বামী হারাবার শোক শেষ পর্যন্ত শান্ত করতে পেরেছিলেন যিনি, তিনি আবার অশান্ত হয়ে উঠলেন কেন? শুনে বিস্মিত এবং দুঃখিত হলেও বুঝতে পারেন না কেউ। আজ মুক্তিময়ীর এই শান্ত ও সাদা জীবনের উপর আবার নতুন করে কোন ব্যথিত চিন্তার ঝড় এসে লাগতে পারে, যার জন্য এত উতলা হয়ে উঠেছেন। সাদা ফ্রেমের চশমাটাকে নামিয়ে দিয়ে ধবধবে সাদা থান শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন মুক্তিময়ী। 2 বছর আগে যে সময় ভবতোষ ঘোষ মারা গেলেন, সেই সময়ে মুক্তিময়ীর মাথার অনেকখানি কালো ছিল, কিন্তু এই 2 বছরের মধ্যেই সেই কালোর সবই প্রায় সাদা হয়ে গিয়েছে। তার এলোমেলো খোপাটাকে সাদা রেশমের খোপা বলে মনে হয়। এই মুক্তিময়ী এই তো সেদিনও বলেছেন যে বড় ছেলে সঞ্জীবের বউয়ের মুখ দেখবার দিন পর্যন্ত তিনি বেঁচে থাকতে পারবে বলে বিশ্বাস করেন না, কিন্তু সেজন্য তার মনে কোনো দুঃখ নেই। আজ তবে তার মনে এ কেমন দুঃখের ছোঁয়া নতুন করে লাগলো, যার জন্য মানুষটা বেদনা সামলাতে না পেরে এতগুলি বাইরের লোকের কাছে কেঁদেই ফেলেছেন। পরিচিতা মহিলারা এবং আত্মীয়রা মুক্তিময়ীর এই নতুন দুঃখের কারণ আর চোখের জলের অর্থ বুঝতে পারে না, তাই আশ্চর্য হন এবং শেষ পর্যন্ত এই ধারণা করেন যে মুক্তিময়ী মাঝে মাঝে যে শ্বাসকষ্টে ভুগতেন, সেই কষ্টটাই বোধহয় এবার একটু বেশি তীব্র এবং বেশি দুঃসহ হয়ে উঠেছে। হবার কারণও যে আছে, মানুষটির বয়সও তো কম হয়নি। পরিচিতা মহিলারা এবং আত্মীয়রা চলে যাবার পরেও ঘরের নিভৃতে একটি চেয়ারের উপর বসে আরও কয়েকবার চোখ মোছেন মুক্তিময়ী। হাতের বইটার একটা লাইনও মন দিয়ে পড়তে পারে না এবং হাতের বইটাও যেন একটা করুণ আক্ষেপের মতো বারবার কেঁপে ওঠে। আজ শুধু নয়, এই একটা বছর ধরে মুক্তিময়ীর মন এই অশান্তি সহ্য করছে। এতদিন সহ্য করেও চুপ করেছিলেন, কিংবা চুপ করে সহ্য করছিলেন, কিন্তু আজ আর সহ্য করতে পারছেন না, তাই বাইরের মানুষের সামনে কেঁদে ফেলেছেন। যে সমস্যার আশঙ্কা থেকে একেবারে মুক্ত হয়ে গিয়েছিল মুক্তিময়ীর মন, সেই সমস্যা একেবারে নিদারুণ রূঢ়তা নিয়ে দেখা দিয়েছে। সঞ্জীব আর অজয়ের মধ্যে সেই ভাই ভাই ভাব যেন স্তব্ধ হয়ে গিয়েছে। কিন্তু খোঁজ নিয়েছেন মুক্তিময়ী, অজয় কি কোনোদিন বড় ভাই সঞ্জীবের সঙ্গে কোনো রূঢ় ব্যবহার করেছে? কোনো দিনও না। অজয় নিজেই মুক্তিময়ীর কাছে এসে ছলছল চোখে অভিযোগ করেছে, দাদা আজকাল কেন এত গম্ভীর হয়ে গিয়েছে মা? আমার সঙ্গে যেন কথাই বলতে চায় না। তুই নিশ্চয়ই কোনো অন্যায় করেছিস। দাদা বলুক কী অন্যায় করেছি, আমি তখনই মাপ চাইব। তুই তাহলে জিজ্ঞাসা করে দেখ। জিজ্ঞাসা করেছিল অজয়, কিন্তু সঞ্জীব আরও গম্ভীর হয়ে অজয়কে যে কথা বলেছে তাতে অজয় আরও আশ্চর্য হয়েছে এবং মুক্তিময়ীর বুকটা আতঙ্কে ভরে গিয়েছে। তুমি অন্যায় করবে কেন অজয়? অন্যায় করেছে আমার অদৃষ্ট। সঞ্জীবের এই কথার যে কী অর্থ হয় বুঝতে পারে না অজয়, কিন্তু মুক্তিময়ী মনে করেন এই কথার অর্থ যদি কিছু থাকে তবে সেটা এই যে আজ এই 25 বছর বয়সের যুবক সঞ্জীব কারো না কারো উপর একটা ঘৃণা সহ্য করতে গিয়ে কষ্ট পাচ্ছে। রাগ করে কাকে ঘৃণা করছে সঞ্জীব? নিজেকে এত গম্ভীর করে রেখে কিসের বেদনা সহ্য করছে? স্মরণ করতে পারেন মুক্তিময়ী আজ থেকে ঠিক 1 বছর আগের এমনই একটা বিশেষ দিনের সকালবেলায় সঞ্জীবের মুখ সেই যে গম্ভীর হয়ে গেল, সেই গম্ভীরতাই আজ সকালে একটা রূঢ় বিদ্রোহের মতো যেন চাপা গর্জন করে মুক্তিময়ীর মনের শান্তিকে আতঙ্কিত করেছে। মুক্তিময়ীর বুকের ভেতরটা যেন অপমানে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। আজই সকালে ভবতোষ ঘোষের বড় ফটোটার কাছে উপাসনার জন্য অনেকক্ষণ ধরে বসেছিলেন মুক্তিময়ী। অজয়ও ছিল। আজ হলো ভবতোষ ঘোষের মৃত্যুর তারিখ। আজ থেকে 2 বছর আগে এমনই একটা 11ই বৈশাখে ভবতোষ ঘোষ চিরকালের মতো বিদায় নিয়েছিলেন। সঞ্জীব উপাসনায় এসে বসবে, বোধহয় কোনো কারণে দেরি করছে,
ভবতোষ ঘোষের ফটোর সামনে ফুলের স্তবক আর ধূপের ধোঁয়া। সঞ্জীবের অপেক্ষায় চুপ করে বসেছিলেন মুক্তিময়ী আর অজয়। কিন্তু খুব বেশি দেরি দেখে খোঁজ নিলেন এবং বুঝতে পারলেন বাড়িতে নেই সঞ্জীব। এই কিছুক্ষণ আগে একটা সাইকেল নিয়ে বেড়াতে বের হয়ে গিয়েছে। ভবতোষ ঘোষের স্মৃতিকে আজ কি ভয়ানক অপমান করছে সেই ছেলে, যাকে বুকে তুলে মানুষ করেছেন ভবতোষ ঘোষ, আর তার সম্পত্তির 2 ভাগের 1 ভাগ উইল করে দিয়ে গেছেন। শুধু অজয়কে নিয়ে অনেকক্ষণ ধরে কেঁদে কেঁদে উপাসনা করে উঠে গেলেন মুক্তিময়ী। কিন্তু নিজেকে শান্ত করতে চেষ্টা করলেন। না, নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে, যে জন্য আজ উপাসনায় এসে বসতে পারেনি সঞ্জীব। ইচ্ছে ছিল নিশ্চয়ই। সঞ্জীব বাড়ি ফিরে আসতেই মুক্তিময়ী বললেন, আজ বিকেলে আমাকে একবার ওর সমাধিতে ফুল দিতে নিয়ে যাবি সঞ্জীব? সঞ্জীব গম্ভীর হয়ে বলল, আমার সময় হবে না। মুক্তিময়ীর যন্ত্রণাক্ত চোখ দুটো থরথর করতে থাকে। বুকের ভিতরের আর্তনাদটাও যেন এই দারুণ অপমান সহ্য করতে না পেরে বোবা হয়ে গিয়েছে। আর কোনো সন্দেহ নেই, মুক্তিময়ীর 1 বছরের আশঙ্কা চরম সত্য হয়ে উঠেছে। ভবতোষ ঘোষের মৃত্যুর প্রথম বার্ষিকীর দিনটাতে ফটোর সামনে উপাসনায় বসে হঠাৎ কেন গম্ভীর হয়ে গিয়েছিল সঞ্জীব, সেই রহস্য এত দিনে বুঝতে পারা গেল। যার কোলে বুকে চড়ে 4 বছর বয়স থেকে বাপের স্নেহ পেয়েছে, বেঁচেছে, বড় হয়েছে, সেই মানুষকেই ঘৃণা করছে সঞ্জীব। এ কী করে সম্ভব হয়? মুক্তিময়ীর এই যন্ত্রণাক্ত বিস্ময় আর একবার নীরবে আর্তনাদ করে ওঠে। অজয় এসে মুখ ভার করে মুক্তিময়ীর কাছে বসে আর আস্তে আস্তে আতঙ্কিতের মতো বলে, দাদা এসব কি বলছে মা? কি? দাদা বলছে সম্পত্তির ওর অংশ আমাকে গিফট করে দেবে। মাথা হেঁট করলেন মুক্তিময়ী। অনেকক্ষণ নীরব হয়ে রইলেন। ধবধবে সাদা থান শাড়ির আঁচল ভেজা চোখের ওপর চেপে আস্তে আস্তে বললেন, তবে আজ বিকেলে তুই আমাকে নিয়ে যাস অজয়। কোথায়? ওর সমাধিতে ফুল দিতে। ঠিক আছে। বিকেল হয়ে এসেছে, কিন্তু ঘরের ভিতরে এক ভয়ানক অভিমানের ভারে যেন স্তব্ধ হয়ে অনড় পাথরের মতো বসে থাকে সঞ্জীব। সঞ্জীবের এই অভিমান এই বাড়ির আজকের এই বিকেলবেলার জীবনের কোনো বিশেষ অভিমান নয়। 1 বছর ধরে সঞ্জীবের মনের ভিতর একটা বেদনা গুমড়ে রয়েছে। ভবতোষ ঘোষের প্রথম মৃত্যুবার্ষিকীর দিনে ফটো আর ফুলের স্তবকের কাছে উপাসনায় বসতে এসে মায়ের মুখের দিকে তাকিয়েই হঠাৎ আনমনা হয়ে গিয়েছিল সঞ্জীব। জল ভরা চোখ নিয়ে ভবতোষ ঘোষের যে ফটোর দিকে তাকিয়ে আছেন মা, সেই ফটোর উপর বিন্দু মাত্র রাগ, অভিমান ও অশ্রদ্ধা নেই সঞ্জীবের। কিন্তু কেন যেন মুক্তিময়ীর এই জল ভরা চোখের উপর একটা হঠাৎ ক্ষোভের জ্বালায় ছটফট করে ওঠে সঞ্জীবের মন। যে বছর মারা গিয়েছেন ভবতোষ ঘোষ, সেই বছরেরই একটা দিনে মৃত্যুর 2 মাস আগে তোলা হয়েছিল ওই ছবিটা। 60 বছর বয়সের এক বৃদ্ধের কি সুন্দর, শান্ত, স্নেহশীল একটি মুখের ছবি। বৈধব্যের বেদনা আর সঙ্গীহারা জীবনের শূন্যতার দুঃখ চোখের জলে ভিজিয়ে নিয়ে ফটোর দিকে তাকিয়ে আছেন মুক্তিময়ী। কিন্তু কই, সঞ্জীব দত্তের বাবা দীনেশ দত্তের ফটো কই? দীনেশ দত্তের ফটোর দিকে এইভাবে জলভরা চোখ নিয়ে বছরের একটি দিনও তাকাবার দরকার কেন হয়নি মুক্তিময়ীর? দীনেশ দত্তের মৃত্যুও তো মৃত্যু, মুক্তিময়ীর স্বামীর মৃত্যু, সঞ্জীবের বাপের মৃত্যু। সেই মৃত্যু কি মুক্তিময়ীর জীবনে কোনো বেদনার ঘটনা হয়ে ওঠেনি? এমন করে কেন মিথ্যে হয়ে গেল দীনেশ দত্ত? কে জানে কেন সঞ্জীবের বুকের ভেতরটাও যেন ছটফট করে কেঁদে উঠেছিল। মুক্তিময়ী যে তার প্রথম স্বামীর স্মৃতিকে, সঞ্জীবের বাপকে তুচ্ছ করে ভুলে গিয়ে অপমান করছেন,
শুধু একজনের ফটো মুক্তিময়ীর মনের ভিতর চিরন্তন হয়ে থাকবে এবং আর একজনের ফটো একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। এ কেমন মন? এই অভিযোগ যে মুক্তিময়ীর কঠিন হৃদয়টারই বিরুদ্ধে সঞ্জীবের অভিযোগ। ভাবতে গিয়ে যেন নিজেরই প্রাণটার উপর সন্দেহ হয়। তবে কি সঞ্জীবের এই প্রাণটা মুক্তিময়ীর ভালোবাসার সৃষ্টি নয়? দীনেশ দত্তকে কি তুচ্ছ করতেই ভালোবেসেছেন মুক্তিময়ী? আজ সঞ্জীবের এই অভিযোগ ভরা আর অভিমানের কাতর যে মনটা গুমড়ে রয়েছে, সেই মনটা যে 22 বছর অতীতের একটি মানুষের, মুক্তিময়ীর স্বামী আর সঞ্জীবের পিতা দীনেশ দত্তের ফটো দেখবার আর ফটোর কাছে বসে উপাসনা করবার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। দীনেশ দত্তের স্মৃতি যদি মুক্তিময়ীর কাছে তুচ্ছতা পায়, তবে দীনেশ দত্তের ছেলে সঞ্জীব দত্তের উপর সেই মায়ের স্নেহে কি ফাঁকি থেকে যায় না? সঞ্জীব আর অজয়কে সম্পত্তির সমান ভাগ করে দিয়ে গেছেন ভবতোষ। তার কথা ভাবলে সঞ্জীবের মন প্রণাম করবার জন্যই ঝুঁকে পড়ে। তার স্নেহে কোনো মিথ্যে ছিল না। কিন্তু মুক্তিময়ী কি তার স্নেহ সমান ভাগে ভাগ করে দিতে চেয়েছেন? না না, কখনোই নয়। দীনেশ দত্ত যার কাছে মিথ্যে হয়ে গিয়েছে, তার কাছে দীনেশ দত্তের ভালোবাসার উপহার এই সঞ্জীব দত্ত অজয়ের তুলনায় কম আপন হয়ে গিয়েছে, হতে বাধ্য। মনে পড়ে না তাকে? দেখতে কেমন ছিলেন সঞ্জীবের বাবা দীনেশ দত্ত, যার রক্ত মাংসের স্নেহ সঞ্জীবের এই শরীরের মধ্যে আজও বেঁচে আছে। তিনিও তো এই মুক্তিময়ীকে ভালোবেসে মুগ্ধ হয়েছিলেন। কিন্তু তিনি কি কল্পনা করতে পেরেছিলেন যে তার মুক্তিময়ীর মনে তিনি একদিন সত্যি একেবারে একটা ছায়ার চেয়েও বেশি নিরাবয়ব একটা মিথ্যে হয়ে যাবেন? সঞ্জীবের কল্পনাতেও যেন এক ব্যথিত স্বামীর মূর্তি তার সারা মুখে অভিমানের বেদনা নিয়ে সঞ্জীবের কাছে বলছে, আমি ভাবতেই পারিনি সঞ্জীব, তোমার মা আমাকে একদিন এমন করে একেবারে ভুলে যাবে। কিন্তু এই অভিযোগ কি মুখ খুলে কোনো দিন মার কাছে বলতে পারা যাবে? বলে লাভই বা কী? মুক্তিময়ী যদি এখনও সঞ্জীবের অভিমানের অর্থ না বুঝে থাকেন, তবে তো বুঝতেই হয় যে দীনেশ দত্তকে একেবারে মিথ্যে করে দিয়ে শুধু ভবতোষ ঘোষের স্মৃতি আঁকড়ে পড়ে আছেন মুক্তিময়ী। দেখতে পায় সঞ্জীব, গ্যারেজ থেকে গাড়ি বের করছে অজয়। সঞ্জীবের চোখ জ্বলে ওঠে। হ্যাঁ, ঠিকই, ভবতোষ ঘোষের ছেলেকে সঙ্গে নিয়ে ভবতোষ ঘোষের সমাধিতে ফুল দিতে যাবার জন্য তৈরি হয়েছেন মা। যাবেনই তো। স্বামী দীনেশ দত্ত আজ যেমন তার স্মৃতিতে অবান্তর হয়ে গিয়েছে, ছেলে সঞ্জীব দত্তও তেমনি অবান্তর হয়ে যেতে চলেছে। তবে আর দ্বিধা কেন? মুক্তিময়ীর কাছে গিয়ে এই অভিযোগ স্পষ্ট করে বলে দিতেই তো পারা যায়। তবে আর কেন? ভবতোষ ঘোষের স্মৃতিকে নিয়ে, ভবতোষ ঘোষের ছেলেকে নিয়ে আর ভবতোষ ঘোষের সব সম্পত্তি নিয়ে থাকো তুমি। আমি যাই। ভবতোষ ঘোষের সম্পত্তির ভাগ আমার নেওয়া উচিত নয়। ঘর থেকে বের হয়ে মূর্তিমান বিদ্রোহের মতো ব্যস্তভাবে হেঁটে মুক্তিময়ীর ঘরের ভিতর এসে দাঁড়ায় সঞ্জীব। কিন্তু একটু অপেক্ষা করতে হয়, কারণ ঘরে নেই মুক্তিময়ী, বোধহয় স্নানের ঘরে গিয়েছেন। একটু অপেক্ষা করতে গিয়েই হঠাৎ চমকে ওঠে সঞ্জীব এবং মনটা আবার একটা দুঃখের ঠাট্টায় করুণভাবে হেসে ওঠে। দীনেশ দত্তের ফটো যার মনের ঘর থেকে নিশ্চিহ্ন হয়ে মিলিয়ে গিয়েছে, তিনি দীনেশ দত্তের ছেলে সঞ্জীবের ফটোকে মাথার বালিশের কাছে রেখে দিয়েছেন। ফটোটা মুক্তিময়ীর বিছানার বালিশের তলা থেকে অর্ধেক মুখ বের করে রয়েছে। মার উপর রাগ আর অভিমানের জ্বালা চরিতার্থ করবার আর একটি সুযোগ হাতের কাছে পেয়েছে সঞ্জীব। সঞ্জীবের এই ফটোকে এক্ষুনি সরিয়ে নিয়ে যেতে হবে। বুঝে নিক মা, তার এই নাটকীয় স্নেহের অসারতা বুঝে নিয়েছে সঞ্জীব। অভিমানী দীনেশ দত্তের ছেলে সঞ্জীব দত্ত যেন মুক্তিময়ীর নকল স্নেহের বন্ধন থেকে নিজেকে একেবারে ছিন্ন করে সরিয়ে নেবার জন্য একটি থাবা দিয়ে ফটোকে আঁকড়ে ধরে। চলে যায় সঞ্জীব। কিন্তু এ কী?
নিজের ঘরের ভেতরে গিয়ে এবং নিজেরই এই ফটোর দিকে তাকিয়ে কাঁপতে থাকে সঞ্জীব। সঞ্জীবের ফটো নয়, সঞ্জীবেরই মতো দেখতে এক যুবকের ফটো। সেই ফটোর ওপর নাম লেখা আছে দীনেশ দত্ত। ফটোটার উপর মাথা ঠেকিয়ে একেবারে নিথর হয়ে দাঁড়িয়ে থাকে সঞ্জীব। দৌড়ে গিয়ে মুক্তিময়ীর ঘরের দরজার কাছে দাঁড়ায়। না, এখনও স্নানের ঘর থেকে ফিরে আসেনি মুক্তিময়ী। ফটোটাকে মুক্তিময়ীর বালিশের তলায় রেখে দিয়ে আবার ঘর ছেড়ে চলে যায় সঞ্জীব। কিন্তু এবার ঘরের ভেতরে নয়, সোজা হেঁটে গিয়ে গ্যারেজের কাছে দাঁড়ায় সঞ্জীব। একটা ধমক দিয়ে অজয়কে সরিয়ে দেয়। তুই পেছনে গিয়ে বস, আমি ড্রাইভ করব। তারপরই চেঁচিয়ে ডাক দেয় সঞ্জীব, কত দেরি করছো মা, শিগগিরই করো। ঘরের ভেতর থেকে ছুটে বের হয়ে আসেন মুক্তিময়ী। ভেজা চুল আর ধবধবে সাদা থানের শাড়ি। মুক্তিময়ীর ব্যাকুল চেহারাটা যেন একটা পরম প্রশান্তির স্বপ্নময় আহ্বান শুনে ছুটে বের হয়ে এসেছে। কি বলছিস সঞ্জীব? বাবার সমাধিতে ফুল দিতে যাবে না? চলো।